আসসালামু আলাইকুম। শুরু করছি। গল্পের নাম মন্দেওয়ানা। লেখিকা জেরিন আক্তার। পর্ব ৮। রাত তখন ৯টা। হিয়া ব্যালকনিতে বসে বই পড়ছে। আর বারবার ফোনটা নিয়ে মেসেঞ্জার চেক করছে। শ্রাবণ এখনও আসেনি। আর এই পর্যন্ত না কোনো মেসেজ দিয়ে বলেছে, না কোনো কল। তার হুট করে কি হয় আল্লাহ জানে। তবে আজ আসুক, এর মজা বুঝবে। কাজ থাকতেই পারে, তাই বলে কি একটা মেসেজ দেওয়া যেতে পারে না, এতই বিজি। হিয়া কিছুক্ষণ ব্যালকনিতে বই পড়ে রুমে এসে রিডিং টেবিলে বসল। আধ ঘণ্টার মতো পড়াশোনা করে বিছানায় এসে শুয়ে পড়ল। রাত ১০টা, রাতের খাবারটাও খায়নি হিয়া। ওইভাবেই শুয়ে আছে। সেই যে সকালে শ্রাবণকে দেখেছিল। আর দুপুরে একবার কল দিয়ে খেয়েছে কিনা খোঁজ নিল, তারপর আর কোনো খোঁজ নেই। হিয়া উঠে বিছানায় থেকে নামল। দরজা খুলে চলে গেল কাব্যর রুমের দিকে। কাব্য বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে ল্যাপটপে কি যেন করছিল। হিয়া দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আসব? কাব্য হিয়ার দিকে তাকিয়ে বলল, এসো ভাবি। বলার কি আছে কি? হিয়া ভিতরে ঢুকে বলল, আপনার ভাইকে একটু কল দিন তো। এখনও বাড়িতে আসেনি গি। কাব্য ল্যাপটপ কোল থেকে নামিয়ে ফোন নিয়ে শ্রাবণের নাম্বারে কল দিল। রিং হলো কিন্তু ধরল না। আরও ২বার কল দিল। তাও ধরল না। হিয়া বলল, ধরছে না তাই না? হুম। হয়তো কোনো কাজ আছে গি। তাহলে আর কি, যদি কল ব্যাক করে বলবে তাড়াতাড়ি চলে আসতে গু। আচ্ছা গি। হিয়া চলে এলো রুমে। ব্যালকনি খুলে দেখল ঝিরিঝিরি বৃষ্টিও নেমেছে। নিচের দিকে তাকিয়ে দেখল শ্রাবণের গাড়িটা এসেছে নাকি। কিন্তু কোনো গাড়ি দেখতে পেল না। তাই রুমে ফিরে ব্যালকনির দরজা লাগিয়ে দিল। এরপরে এগিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল চাদর মুড়ি দিয়ে। এর একটু পরেই শ্রাবণ বাড়িতে ফিরে এলো। পুরো ড্রয়িং রুমে চোখ বুলিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। কাব্যর রুমে ঢুকল। কাব্যর সাথে কথা বলে রিয়াকে কল দিতে বলল। কাব্য রিয়াকে কল দিয়ে ফোনটা শ্রাবণের কাছে দিল। রিয়া বলল, কাব্য ভাইয়া কেমন আছো? আমি কাব্য না, শ্রাবণ বলছি। ওহ ভাইয়া ভালো আছো? হুম। শোন, যার জন্য কল দেওয়া গে। হ্যাঁ বলো না গে। কালকে তোর বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসিস তো? কোনো দরকার? হুম ঘ। ঠিক আছে, যাব। শ্রাবণ ফোনটা কাব্যকে দিয়ে বের হল। নিজের রুমে ঢুকে দেখল হিয়া শুয়ে আছে। শ্রাবণ সেদিকে তাকিয়ে স্যুটটা খুলে সোফায় রাখল। পকেট থেকে ওয়ালেট, গাড়ির চাবি, ফোন ড্রেসিং টেবিলে রাখল। এরপরে কাভার্ডের দিকে এগিয়ে গেল। হিয়া শ্রাবণকে এক পলক দেখে চাদর দিয়ে মুখ থেকে শুল। শ্রাবণ ওয়াশরুমে চলে গেল। শাওয়ার শেষ করে মেরুন রঙের শার্ট আর কালো প্যান্ট পরে চুলগুলো মুছতে মুছতে বের হল। হিয়ার পানে তাকিয়ে দেখল এখনও উঠেনি। তাহলে বেশ রাগ করে আছে বোঝাই যাচ্ছে। শ্রাবণ টাওয়াল রেখে বিছানায় হিয়ার পাশে এসে বসল। হিয়াকে ঘেঁষেই বসেছে। হিয়া বুঝতে পেরে নড়েচড়ে সরে গেল। শ্রাবণ আরেকটু ঘেঁষে বসল। হিয়া যেই সরতে যাবে ঠিক তখনই শ্রাবণ হিয়া উপরে গা এলিয়ে দিল। হিয়া নড়তেও পারছে না, আবার চাদরও সরাতে পারছে না। শ্রাবণ মিনিট ৫ এভাবে থাকার পরে হিয়া না পেরে বলেই উঠল, সরুন না, দম বন্ধ লাগছে গু। শ্রাবণ উত্তরে বলল, লাগুক। আরও লাগুক। তোমার শুয়ে পড়ার শখ আজকে মিটিয়ে তারপর উঠব গু। সরুন না, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না গে। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে গম্ভীর গলায় বলল, নিতে হবে না গি। কি? নিঃশ্বাস নিয়ে কি করবে? সরুন। ভারী লোক। সর্বনাগী। কেঁদে দিব কিন্তু। কাঁদো। চিৎকার করব কিন্তু। শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, করো, আমার কি। দরজার বাহিরের শব্দ যাবেই না গি। এভাবে যাওয়ার পরে শ্রাবণ উঠে বসল। হিয়া চাদর সরিয়ে ধরফরিয়ে উঠে বসল। এরপরে বড় বড় শ্বাস নিয়ে শ্রাবণের পিঠে কিল ঘুষি দিতে শুরু করল। শ্রাবণ পেছন ফিরে হিয়ার হাতটা ধরে বিছানায় শুইয়ে নিজে তার উপরে উঠে পড়ল। হিয়া তখনও বড় বড় শ্বাস নিচ্ছিল। শ্রাবণ এর মধ্যে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। হিয়ার আরও ঘন ঘন শ্বাস ছাড়তে শুরু করল। কিছুক্ষণ পরে শ্রাবণ হিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে কপালে ঠোঁট রেখে শ্বাস ছাড়ল।
আর হিয়া শ্রাবণের বুকে ঠোঁট ছুঁয়ে ঘন ঘন শ্বাস ছাড়ছে। এদিকে কাব্য দরজা লাগিয়ে শুয়ে পড়েছে। ফোনটা স্ক্রল করতে করতে নেহাকে কল দিতে ইচ্ছে করল। সন্ধ্যার পরে কথা হয়েছে, এখন আবারও কথা বলতে ইচ্ছে করছে। রাতও অনেক, তাই কাব্য মেসেজ দিল। নেহা, আছো কি? নেহা রাতের খাবার খাচ্ছিল। সারাদিন কিচ্ছুটি খায়নি। ভেবেছিল সবাই কাব্যর কথা জানতে পারলে হয়তো বকবে, কিন্তু কেউ বকেনি, উল্টো ভালোই বলছে। এই সময় নেহার বাবা যখন জানতে পারল তার মেয়ে খায়নি, তখন নিজেই খাবার নিয়ে হাজির মেয়ের রুমে। মেয়েকে নিজেই খাইয়ে দিচ্ছেন। নেহা মেসেজের নোটিফিকেশন পেয়েছে, তবে তার বাবার সামনে ফোনটা আর হাতে নিল না। খাওয়া শেষে তার বাবা চলে যেতেই নেহা ফোনটা হাতে নিল। মেসেজের রিপ্লাই দিল, হ্যাঁ আছি। বলুন, কি করছিলে? খাবার খাচ্ছিলাম। ও, এত রাতে? হুম। আপনি কি করছেন? শুয়ে আছি। ও, শরীর কেমন এখন? ভালো। এরপরে কাব্য কল দিল নেহাকে। খাবার টেবিলে এসে বসল শ্রাবণ। হিয়া খাবার বেড়ে দিয়ে নিজেও বসে পড়ল। দুজনেই মুখোমুখি বসেছে। হিয়া গুমট বেঁধে খাচ্ছিল। শ্রাবণ কথা বলার বাহানা খুঁজছিল। ওর অর্ধেক জীবন যাবে এই হিয়ার রাগ ভাঙাতে ভাঙাতে। নাহ, এইভাবে আর হচ্ছে না। এবার কিছু না কিছু বলতেই হবে। কথাটা মনে মনে বলল শ্রাবণ। এরপর হেসে বলল, বলছি বুজান এইভাবে রাগ করে থাকবে? এসে তো রাগ ভাঙালাম, চুমু দিলাম, ডাকলাম, তাও এমন ফুলে থাকতে হবে? হিয়া মাথা তুলে থমথমে মুখে তাকিয়ে রইল। যতই চায় রাগ করে থাকতে ততই যেন রাগ চলে যায়। শ্রাবণ তখনও হেসে বলল, কথা বলো, হাসো। হিয়া মাথা হালকা নাড়িয়ে বলল, পারব না, খেতে দিন। শ্রাবণ মুহূর্তেই কি যেন ভেবে ফট করে উঠে দাঁড়িয়ে বলল, খাব না, চলে গেলাম। থাকো তোমার রাগ নিয়ে গি। হিয়া খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে শ্রাবণের কাছে এসে বামহাত দিয়ে শ্রাবণকে বসিয়ে হেসে বলল, আরে একটু হাসিনি বলে চলে যাবেন? বসুন, হাসব, কথা বলব। শ্রাবণ মনে মনে বলল, তোমার মতো মানুষকে কিভাবে ভালো করতে হয় তা আমার জানা আছে। হিয়া বিড়বিড় করে বকতে বকতে নিজের জায়গায় এসে বসল। থেকে থেকে শ্রাবণের দিকে তাকাচ্ছে, আবার হাসছে। না হলে আবার উঠে চলে যাবে। শুধু খাওয়াটা হোক, রুমে গিয়েই আবার মর্জি ধরবে। শ্রাবণ খাবার খেয়ে উঠে দাঁড়িয়ে হিয়াকে বলল, বুজান, যদি ভেবে থাকো আবার মর্জি ধরবে তাহলে সত্যি সত্যিই নাজেহাল অবস্থা করে ছাড়ব। চুপচাপ খেয়ে উপরে আসবে, আমার যেন আর নিচে আসতে না হয়। গিয়ে হিয়া হাসার চেষ্টা করে বলল, ঠিক আছে, আপনি যান, আসছি। কতক্ষণ লাগবে? 15 মিনিট। ঠিক আছে, জাস্ট 15 মিনিট। হুমুঙ্ঘ। হিয়া রুমে এসে দেখল শ্রাবণ লাইট নিভিয়ে শুয়ে পড়েছে, সাথে ফোন স্ক্রোল করছে। হিয়া দরজা লাগিয়ে দিয়ে ডিম লাইটের আলোতে দেখে দেখে ওয়াশরুমে চলে গেল। মিনিট 5 পরে বের হয়ে সোজা বিছানায় এসে শুল। এরপরে নিজেও ফোন বের করল। শ্রাবণ হিয়ার পায়ে খোঁচা দিল। হিয়া ফোন রেখে কাত হয়ে শুল। শ্রাবণ নিজের ফোনটা রেখে হিয়াকে জ্বালাতন করতে লাগল। হিয়া শ্রাবণের দিকে ঘুরে বলল, এত খোঁচাখুচি করবেন না তো। শ্রাবণ উঠে বসে জোর গলায় বলল, তুমি যখন করো তখন কিছু না, আর আমি করলেই দোষ। হিয়া বসল, এরপরে বলল, আমি কখন করলাম? কেন ভুলে গেলে ওই দিন রাতে যে জ্বালালে খিদে পেয়েছিল বলে? হিয়া আমতা আমতা করে বলল, ওইটা এমনেই খোঁচাখুচি করেছিলাম। তাহলে অস্বীকার করলে কেন? হিয়া বুঝে গিয়েছে ওর মর্জি ধরলেও লাভ হবে না। হিয়া শ্রাবণকে আর কথা বলতে দিল না। খানিকটা জোর খাটিয়ে শ্রাবণকে শুইয়ে নিজে তার বুকের উপরে শুল। শ্রাবণ হতভম্ব হয়ে গেল। সাথে সাথে বলল, তোমার মতলব কি বলো তো? হিয়া শ্রাবণকে জড়িয়ে ধরে অভিমানী কণ্ঠে বলল, আমার কল ধরেননি কেন? একটা কাজে গিয়েছিলাম। কি কাজ? ওই মিরাজের একটা ব্যবস্থা করে এলাম। কি কি করলেন আবার? সকালেই থ্রেড দিচ্ছিল, তাই একটু দেখা করে এলাম। হিয়া মনে মনে বলল, আপনি যে কেমন দেখা করে এলেন আমার বোঝা হয়ে গিয়েছে।
নিশ্চয়ই আবার মেরেছেন, না হয় অন্য কিছু। শ্রাবণ হিয়াকে চুপচাপ থাকতে দেখে বলল, তুমি কল দিয়েছিলে, আমি দেখেছি। এরপরে ফোনটা গাড়িতে রেখেই চলে গিয়েছিলাম। ওহো। শ্রাবণ মুখে এক ঝিলিক হাসি ফুটিয়ে বলল, কালকে অফিসে যাব না। তোমাকে নিয়ে ঘুরতে যাব। মিথ্যে বলছেন। উহু। সত্যি। অফিস কি হবে? কালকে অত কাজ নেই, তাই যাব না। হিয়া মাথা তুলে বলল, সত্যি? শ্রাবণ হিয়ার মাথা নিজের বুকে ঠেকিয়ে বাঁকা হেসে বলল, সত্যি। কালকে কাজ করব না, শুধু আপনার সাথে খোঁচাখুচি করব। আজ সকালটা একটু অন্যরকমই হিয়ার কাছে। প্রতিদিনের মতো আজও একই সময়ে ঘুম ভাঙল। চোখ মেলে সামনে শ্রাবণকে দেখেই মুচকি হাসল। শ্রাবণের এলোমেলো সিল্কি চুলে হাত বুলিয়ে দিতে দিতে শয়তানি করে বলল, কি যে শ্যাম্পু করে এত স্মেল কেন? মাতাল ধরানো স্মেল। আমায় তো একটু দিতেও পারেন। নিজের কথায় নিজেই হেসে উঠল। আবার পরক্ষণে শ্রাবণ উঠে যাওয়ার ভয়ে চুপ হয়ে গেল। শ্রাবণকে সরিয়ে উঠে বসল। শ্রাবণের দিকে আরও একবার তাকিয়ে বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। হিয়া চলে যেতেই শ্রাবণ চোখ মেলে তাকিয়ে হেসে উঠল। এতক্ষণ জেগেই ছিল। হিয়ার কথাগুলোও শুনেছে। অতঃপর উবু হয়ে শুল। হিয়া ফ্রেশ হয়ে হাতমুখ মুছতে মুছতে বের হল। শ্রাবণ উবু হয়ে শুয়ে আছে দেখে হিয়া স্বস্তি ফেলল। এরপরে টাওয়ালটা রেখে রুম থেকে বের হয়ে গেল। শ্রাবণ চট করে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সেও রুম থেকে বেরিয়ে গেল। হিয়া কিচেনে এসে আজকেও নিজের মতো নাস্তা বানাচ্ছে। ফাহিমা বেগম এসেছিল। যখন সে নাস্তা অর্ধেক বানিয়েছে তখন হিয়া আসে। এরপরে হিয়া তাকে জোর করেই বাগানে পানি দিতে পাঠিয়ে দিয়ে নিজে নাস্তা বানানো শুরু করল। শ্রাবণ সিঁড়ি বেয়ে নিচে নেমে সোফায় বসল। হিয়া শ্রাবণকে দেখে কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, আজ এত তাড়াতাড়ি উঠল, ব্যাপার কি? হিয়ার এমন তাকানো দেখে শ্রাবণ ভ্রু উঠিয়ে বলল, ওভাবে কি দেখছ শুনি? হিয়া মাথা নাড়িয়ে বলল, কই কিছু না। শ্রাবণ ইশারা করে বলল, এদিকে এসো। আসছি। দাঁড়ান। হিয়া কফি বানিয়ে নিয়ে এলো। শ্রাবণ কফি মগটি টেবিলে রেখে হিয়াকে পাশে বসতে বলল। হিয়া বসল, তবে একটু দূরে। শ্রাবণ টেনে কাছে এনে বলল, আরে দূরে বসছ কেন? কাছে এসো। কেউ নিচে চলে আসবে, দূরে বসুন। আসুক। শ্রাবণ হিয়াকে জড়িয়ে ধরে বসল। হিয়া আশফাশ করে এদিক ওদিক তাকাল। আর বলল, কি করছেন, ছাড়ুন না। বাবা মা এসে পড়বে। কি ভাববে? শ্রাবণ হিয়ার গালে চুমু দিয়ে বলল, কেউ দেখবে না। আর যারা দেখবে তারাই লজ্জা পেয়ে চলে যাবে। তাই বলে এখানে জড়িয়ে ধরে বসে থাকবেন? হুম, থাকব। সবখানেই থাকব। তোমার সমস্যা? কি? তাহলে চুপচাপ বসে থাকো। আজ সারাদিন সারারাতি বাড়িতে থাকব। যতক্ষণ থাকব ততক্ষণই তোমাকে জড়িয়ে ধরে থাকব। থাকুন। তবে কেউ দেখলে আপনি লজ্জা পাবেন না? বুনিয়া আবার কি লজ্জা? যে আমাদের রোমান্স দেখবে সেই লজ্জা পাবে। আপনার সাথে না কথায় পারা যাবে না। এর একটু পরে কাব্য আস্তে আস্তে সিঁড়ির কাছে এসে দাঁড়াল। দুই সিঁড়ি নিচে নামার পরে দেখল তার বড় ভাই আর ভাবি কি সুন্দর সময় কাটাচ্ছে। কাব্য আবার উপরে উঠে এল। সাবিহা চৌধুরী এগিয়ে এসে বললেন, কি হয়েছে বাবা? চলে আসছো কেন? নিচে যেতে পারছ না? না আম্মু, তেমন কিছু না। তাহলে চলো। না আম্মু, যাব না। রুমে যাব। ঠিক আছে। সাবিহা চৌধুরী কাব্যকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে কাব্য মায়ের হাত ধরে বলল, আম্মু নিচে যেও না এখন। কেন? কাব্য একটু ইতস্তত হয়ে বলল, ভাইয়া আর ভাবি নিচে আছে। এখন যেও না। সাবিহা চৌধুরী বুঝতে পেরে মুচকি হেসে বললেন, ওহ, ঠিক আছে, পরেই যাচ্ছি। সাবিহা চৌধুরী চলে গেলেন। সাথে কাব্যও চলে গেল। রুমে এসে বিছানায় বসে ফোনটা হাতে নিল। স্ক্রিনে দেখল ওর বন্ধু মেসেজ দিয়েছে। সেটা দেখতে অনলাইনে ঢুকল। চ্যাট করতে করতে নেহার মেসেজ পেল, গুড মর্নিং।
কাব্য লিখল, গুড মর্নিং। কেমন আছো? ভালো। আপনি? ভালো। একটা কথা জিজ্ঞাসা করব আপনাকে। হ্যাঁ করো। আপনি প্রতিদিন এত সকালে উঠেন নাকি? খুব একটা উঠা হয় না। ওহ, ঠিক আছে। আমি গেলে প্রতিদিন উঠিয়ে দিব। কাব্য হেসে লিখল, ঠিক আছে। তোমাকে উঠাতে হবে না। আমিই উঠিয়ে দিব। উফ, ভুলেই গিয়েছিলাম, রাতে তো ঘুমাতেই দিব না। সকাল এমনই হবে। নেহা মেসেজটা পড়ে লজ্জায় লাল হয়ে গেল। কি লিখবে বুঝতে পারছে না। দুপুরের দিকে শ্রাবণ শাওয়ার নিতে যাবে, ঠিক তখন দেখল হিয়া ওয়াশরুমে। টাওয়ালটা হাতে নিয়ে ওয়াশরুমের দরজায় চাপড় মেরে হিয়াকে উদ্দেশ্য করে বলল, বের কি হবে আজকে? তোমার কতক্ষণ লাগবে? আর 10 মিনিটও। ঠিক আছে গি। শ্রাবণ রুম থেকে বেরিয়ে কাব্যর রুমে গেল। এখন কাব্যর ফোন দিয়ে রিয়াকে কল দিবে। তবুও নিজের মোবাইল দিয়ে কল দিবে না। ব্লক দিয়ে রেখেছে তো রেখেছেই। এই মুহূর্তে কাব্যকে বলল রিয়াকে কল দিতে। কাব্য তাই করল। রিয়াকে কল দিয়ে ফোনটা দিল। একবার রিং হয়ে কেটে গেল। আবারও কল দিল, তখন ধরল। রিয়া বলল, হ্যালো কাব্য ভাইয়া বলো। কাব্য, না, আমি শ্রাবণ বলছি। হ্যাঁ ভাইয়া বলো। তোকে কি বলেছিলাম? আসবি না? আসলে ভাইয়া বাবা অফিসে থেকে বাড়িতে আসেনি। আর আম্মু আজকে যাবে না বলছে। দুজনকেই বলেছি, বল কালকে যাবে। কালকে আসি ভাইয়া? শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে আসিস। আচ্ছা। আর ভাইয়া একটা কথা বলবো। কি? কোনো সিরিয়াস বিষয়ে কথা বলবে কি? মানে কি জন্যে যাব যদি বলতে? এলেই শুনতে পাবি গু। ঠিক আছে গি। শ্রাবণ কল কেটে দিয়ে ফোনটা কাব্যকে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে এসে দেখল হিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। শ্রাবণ রুমের দরজা লাগিয়ে দিল। এরপরে হিয়ার পেছনে এসে বলল, আমি না থাকলে তো রুমে এসে শাড়ি পরো, আর আজ আছি বলে ওয়াশরুমে থেকেই পরে এলে। বাহ। হিয়া পেছনে ফিরে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? আপনি না থাকলে আমি যে রুমে এসে শাড়ি পরি সেটা জানলেন কি করে? আমি তো বলিনি গি। শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, তুমি বললেই কি আর না বললেই কি? আমার কাছে সব খবর আসে গি। কি করে? বুঝবে না। চুল মুছে নিচে যাও। খাবার বারো, আমি আসছি গু। শ্রাবণ ওয়াশরুমে ঢুকবে। হিয়া এগিয়ে এসে শ্রাবণের হাত ধরে বলল, আমার প্রশ্নের উত্তর দিয়ে যান। শ্রাবণ পেছন ফিরে বলল, কিসের প্রশ্ন? আমি কি করি না করি আপনি কি করে জানলেন? না বললে যেতে দিব না গি। না দিলে আমি এখানেই থাকি, সমস্যা নেই গি। না, প্লিজ বলুন। শ্রাবণের মাথায় বদবুদ্ধি চাপল। মনে মনে বল, হিয়ার সাথে একটু মজা করলে মন্দ হবে না। শ্রাবণ ফট করে হিয়ার কানের কাছে এসে ফিসফিস করে বলল, কাউকে বলো না যেন। আমার আগে একটা বউ ছিল। সে মরে ভূত হয়ে এই ঘরে থাকে। তুমি কখন কি করো না করো সব ও আমায় বলে দেয়। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলল, সত্যি? হুমুঙ্ঘ। হিয়া সরে গিয়ে বলল, সরুন, মিথ্যে বলছেন। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আর হিয়াকে বলল, এখন বিশ্বাস না করলে আমার কিছু করার নাই। আমার আগের বউ যখন তোমার ঘাড় মটকাবে তখন বিশ্বাস করো গে। হিয়া মুখ ভেঙচি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এর প্রশ্নের উত্তর একজনের কাছেই পাওয়া যাবে। আর সে হল কাব্য। কাব্যকেই জিজ্ঞাসা করবে এই ঘরে কি আছে না আছে। এরপরে শ্রাবণকেই ভূত বানিয়ে দিবে। সন্ধ্যার দিকে শ্রাবণ রুম থেকে হিয়াকে জোরে জোরে ডাকছিল। হিয়া ড্রয়িং রুমে সাবিহা চৌধুরীর সাথে টিভি দেখছিল। শ্রাবণের এমন ডাকে হিয়া খানিকটা ছিটকে উঠল। সাথে সাবিহা চৌধুরীও। কই, কখনো তো এমন করে ডাকে না। সাবিহা চৌধুরী হিয়াকে বললেন, হিয়া যাও তো, দেখো কি জন্যে ডাকছে। হিয়া উঠে চলে গেল। উপরে শ্রাবণের রুমের সামনে এসে দাঁড়াতেই দেখল শ্রাবণ দরজার সামনে দাঁড়িয়ে আছে। হিয়া একটু ঘাবড়ে গেল। বলল, কি হয়েছে, ডাকছেন কেন? শ্রাবণ ধরা গলায় বলল, ডাকব না তো কি করব? ডাকার মতো কাজ করেছ বলেই ডাকছি।
কি করেছি? শ্রাবণ রুমের ভিতরে গিয়ে রাগী কণ্ঠে বলল। কি করেছ এখানে এসো? হিয়া রুমের ভিতরে চলে গেল। আর যা দেখল সত্যিই অবাক হয়ে গেল। শ্রাবণ সাথে সাথে দরজা লাগিয়ে দিল। হিয়া শ্রাবণের কথায় রুমে ঢুকে দেখল মেঝেতে পানি পড়ে আছে অনেক। একটু আগেই তো দেখেছিল রুমটায় কোনো পানি ছিল না। হঠাৎ পানি কোথায় থেকে এলো? শ্রাবণ বিছানায় এসে বসল। হিয়া কপালে ভাঁজ ফেলে বলল। পানি কিভাবে পড়ল? শ্রাবণ কাঁধ ঝাড়া দিয়ে বলল। আমি কি জানি? আমিও তো রুমে এসে দেখি পানি পড়ে আছে কি? কিন্তু আমি বের হয়ে যাওয়ার সময় তো পানি দেখলাম না। তাহলে কে ফেলল? এই বলে হিয়া এগিয়ে এসে বলল। সত্যি করে বলুন পানি কি করে এলো? আপনি ফেলেছেন? শ্রাবণ নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে বলল। আমি পানি কেন ফেলব বলো? হয়তো তুমিই ফেলে চলে গিয়েছ হিয়া কথা বাড়াল না। রুমের দরজা খুলে সিঁড়ির কাছে এসে ফাহিমা বেগমকে ডাকলেন। এদিকে শ্রাবণ পায়ের উপরে পা তুলে বিড়বিড় করে বলল। আমাকে রেখে নিচে টিভি দেখা। এখন দেখো কেমন লাগে ফাহিমা বেগম এসে সেই পানি মুছে দিয়ে গেল। এরপরে হিয়া রুমে এলো। শ্রাবণ বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ফোন স্ক্রোল করছিল। হিয়া বিছানার এক কোণে বসল। শ্রাবণ শুধুই বালিশ ছুঁড়ে মারল। হিয়া বালিশটা নিয়ে উল্টো শ্রাবণের দিকে ছুঁড়ে মারল। শ্রাবণও ছুঁড়ে মারল। দুজনেই বেশ ঝগড়া করতে শুরু করল। শ্রাবণ ইচ্ছে করে আর হিয়া রেগে গিয়ে। এমন সময় দরজায় নক করলেন তৌকির চৌধুরী। বাহিরে থেকে বললেন। শ্রাবণ একটু বাহিরে এসো তো। শ্রাবণ হিয়ার দিকে বালিশটা ছুঁড়ে দিয়ে বলল। থাকো আসছি। এই বলে শ্রাবণ দরজা খুলে দাঁড়াল। হিয়া বালিশটা নিয়ে উঠে দাঁড়িয়ে শ্রাবণের পেছনে ছুঁড়ে মারল। শ্রাবণের পায়ে কিছু একটা বিঁধে যায়। যার কারণে বসে পড়ে। আর দুর্ভাগ্যবশত বালিশটা তৌকির চৌধুরী ক্যাচ করে ফেলেন। শ্রাবণ দ্রুত উঠে দাঁড়িয়ে পেছন ফিরে হিয়ার দিকে তাকায়। হিয়া বরফের মতো দাঁড়িয়ে রইল। কি করে ফেলল এটা? লজ্জাভয়ে হিয়ার একাকার অবস্থা। অতঃপর হাসার চেষ্টা করে বলল। আসলে বাবা বালিশটা ওইয়ে উনাকে ছুঁড়ে মেরেছি, আপনাকে মারিনি তৌকির চৌধুরী হেসে ফেললেন। শ্রাবণ চট করে তার বাবার থেকে বালিশটা নিয়ে হিয়াকে দিয়ে দিল। আর তার বাবাকে নিয়ে যেতে যেতে বলল। তুমি কি যেন বলবে চলো। হুম। চলো হিয়া নিজের কপাল নিজেই চাপড়াচ্ছে। এই শ্রাবণের পাল্লায় পড়ে কখন কি করে ফেলে ও নিজেই জানে না। তৌকির চৌধুরী আর শ্রাবণ কথা বলতে বলতে বাড়ির বাহিরে চলে গেল। এর একটু পরে হিয়া নিচে আসে। কাব্যও আসে। কাব্য এসে সাবিহা চৌধুরীর পাশে বসল আর বলল। আম্মু একটা কথা বলবো? হুমুম বলো। বলছি তোমার নেহাকে পছন্দ তো? সাবিহা চৌধুরী তাকালেন ছেলের দিকে। হিয়াও তাকাল। কাব্য থমথমে মুখে জিজ্ঞাসা করল। কি হলো বলছো না যে? সাবিহা চৌধুরী বললেন। এ কেমন কথা বলছ? আমার খুবই পছন্দ কাব্য কথাটা শুনে মলিন হেসে চুপ করে রইল। হিয়া সাবিহা চৌধুরীর পাশে বসে কাব্যকে বলল। তুমি কি ভাবছ কেউ তোমাদের সম্পর্কটা নিয়ে খুশি নয় তাই তো? এরকম কিছু নয়। সবাই খুশি। তোমাদের মেনেও নিয়েছে রাতে হিয়া ঘুমাতে যাওয়ার আগে ওয়াশরুমে থেকে হাত মুখ ধুয়ে এলো। ড্রেসিং টেবিলের উপরে দেখল টাওয়ালটা সুন্দর করে ভাঁজ করে রাখা। বেশ অবাক হল। টাওয়ালটা তো ওয়াশরুমে থাকে, এখানে আনল কে? নিশ্চয়ই শ্রাবণ। হিয়া টাওয়ালটা হাতে নিতেই শ্রাবণ লাইট নিভিয়ে দিল। হিয়া মুখ মুছতে মুছতে বলল। লাইট অফ করলেন কেন? বিদ্যুৎ অপচয় হচ্ছে কি? হঠাৎ আপনি এত ভালো হলেন কি করে? শ্রাবণ হেসে বলল। যেমন আগে ছিলাম ওহ, এখন এত কথা বাদ দিয়ে লাইট অন করুন। কিচ্ছু দেখতে পাচ্ছি না শ্রাবণ সাথে সাথে লাইট জ্বালিয়ে দিল। হিয়া টাওয়াল রেখে পেছন ফিরে আয়নায় তাকাতেই চিৎকার দিয়ে উঠল। ওর মুখটা কালি দিয়ে ভর্তি। যা টাওয়ালের মধ্যে শ্রাবণী দিয়ে রেখেছিল। হিয়ার এই অবস্থা দেখে শ্রাবণ ঠোঁট টিপে হাসতে হাসতে এগিয়ে এল। হিয়া পেছন ফিরে বলল। এই টাওয়ালে আপনি কালি দিয়ে রেখেছিলেন? তাই না? তাই না নয়, সত্যিই দিয়ে রেখেছিলাম কেন? শ্রাবণ রসিকতা করে বলল।
আমার ইচ্ছে হয়েছে বুকে একটু অন্যভাবে দেখতে, তাই সবসময় মুখটা তো সাদাই দেখি, আজকে না হয় একটু কালো মুখটা দেখলাম। হিয়ার আগে গট গট করে ওয়াশরুমে ঢুকল। মুখটা ভালো করে ক্লিন করে এসে টিস্যু দিয়ে মুছল। শ্রাবণ ততক্ষণে শুয়ে পড়েছে। হিয়া লাইট নিভিয়ে বিছানায় এসে মনে মনে বলল, খাচ্চর লোক, অসভ্য লোক, শয়তান লোক, আমাকে সারাদিন যেভাবে জ্বালিয়েছেন, শুধু আজকে একটু ঘেঁষে দেখুন খবর আছে কি। হিয়া শুয়ে পড়তেই শ্রাবণ হিয়া কাছে আসল। হিয়া কারেন্টের গতিতে কাত হয়ে শুল। শ্রাবণ হিয়ার ঘাড়ে থুতনি ঠেকিয়ে আদুরে গলায় বলল, বুজান, এই বৃষ্টির মাঝে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু আদর করি। হিয়া উঠে বসল। ল্যাম্প লাইট জ্বালিয়ে বলল, খবরদার কাছে আসবেন না, এলে কিন্তু। শ্রাবণ সুর টেনে বলল, কি করবে বুজান, বলো না। সরুন, আমি থাকব না আপনার রুমে, আপনার সাথেও থাকব না। কেন? আমি আবার কি করলাম? কাছে যেতে দিবে না? সারাদিন শয়তানি করার সময় মনে ছিল না, এখন কেন কাছে আসবেন? শ্রাবণ হিয়ার কোনো কথা শুনল না। ওকে জাপটে ধরে শুল আর বলল, শয়তানি শয়তানির জায়গায়, আর আদর আদরের, এতে কাছে না যাওয়ার কি আছে? এখন আসছে, কোনো আদর টাদর করতে হবে না। বেশি কথা বললে কিন্তু এখন ধাক্কা দিব। দিন, শুধু তো বলেনি, দিতে আর দেখি না। কথা শেষ হতেই শ্রাবণ সত্যিই ধাক্কা দিল হিয়াকে। জিনিসটা এত তাড়াতাড়ি হয়ে গিয়েছে যে হিয়া পুরো শকড। সাথে সাথে কোমরে ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠল। উফ, মরে গেলাম। শ্রাবণ উঠে হিয়ার কাছে এলো। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে হিয়াকে ধরে বলল, কি হলো বুজান, ব্যথা পেয়েছ? দেখি, উঠো উঠো। শ্রাবণ হিয়াকে ধরে উঠাতে পারল না। মূলত হিয়াই উঠতে পারল না। আচমকা ধাক্কা খাওয়ায় ব্যথা পেয়েছে। হুট করে শ্রাবণ যে এরকম করবে তার কল্পনাই ছিল না। শ্রাবণ হিয়াকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে বলল, আমার কিন্তু দোষ নেই, তুমিই কিন্তু আমাকে ফেলে দিতে বলেছ, তাই ফেলে দিয়েছি। হিয়া নাক টেনে বলল, বুঝেছি, আর বলতে হবে না, আপনি তো আমায় ভালোবাসেন না, তাই বলেছি। আর ধাক্কা দিলেন। শ্রাবণ একটু হেসে বলল, খুব ব্যথা পেয়েছ না বুজান? হিয়া উবু হয়ে শুয়ে ঝাড়ি মেরে বলল, না, পাইনি। কালকেই বাপের বাড়ি চলে যাব, থাকব না আপনার কাছে। শ্রাবণ হিয়ার কোমর থেকে শাড়ি সরিয়ে হাত দিতেই হিয়া উফ সূচক শব্দ করে উঠল। শ্রাবণ তার বৃদ্ধাঙ্গুলি কপালে ঘষতে ঘষতে বিড়বিড় করল, কথা শুনলে কি আর ধাক্কা খেতে? এখন ব্যথা পেলে সেটা নিজের দোষেই। শ্রাবণ বিছানায় থেকে নেমে ব্যথার মলম আনতে গেল। মলমটা নিয়ে এসে হিয়ার পাশে বসল। হিয়া ঘুমট বেঁধে আছে। শ্রাবণ মলমটা আলতো হাতে ম্যাসাজ করে দিল। মলম দেওয়া শেষে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এলো। এরপরে বিছানায় এসে ল্যাম্প লাইট নিভিয়ে শুয়ে পড়ল। বাহিরে বৃষ্টি হচ্ছে, বাজও পড়ছে। হিয়া এখন আপনা আপনি শ্রাবণের বুকে মাথা রেখে শুল। শ্রাবণ বলল, আরও তেরামি করবে? উহু। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে বলল, কেন? তুমি তেরামি না করলে আমি কাকে পোষ মানাব? কার সাথে এমন করব? হিয়া শ্রাবণের গলায় মুখে গুজে কামড় বসাল। শ্রাবণ সয়ে নিল। ও যে হিয়াকে ব্যথা দেয় সেগুলোর কাছে এই কামড় কিছুই না। হিয়া অতঃপর শ্রাবণকে শক্ত করে জড়িয়ে ধরল। শ্রাবণ আবারও আদুরে গলায় বলল, একটু আদর করি? হিয়া আশফাস করে বলল, মানে বলছিলাম আজকে না। হিয়ার কথা শ্রাবণ অবধি গেল না। আরও একটা নতুন ভোর। হিয়ার ঘুম ভাঙেনি। শ্রাবণকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সাবিহা চৌধুরী ড্রয়িং রুমে এসে দেখলেন হিয়া আজকে নিচে আসেনি। ফাহিমা বেগমি কাজ করছেন। শ্রাবণের ফোন বেজে উঠল। যার পর নাই ঘুম ভেঙে গেল দুজনেরই। শ্রাবণ হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। কল রিসিভ করার আগে টাইম দেখল। সকালে 8:30 বেজে গিয়েছে। আর কলটা তার বাবাই করেছে। কলটা রিসিভ করে বলল, হ্যাঁ বলো। বের হচ্ছ না কেন? যাবে না আজকে? আসছি। কথা বলে ফোনটা রেখে দিল। হিয়া শ্রাবণকে ছেড়ে অন্যদিকে শুল।
শ্রাবণ হিয়ার চুল সরিয়ে ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল। বুজান, থাকো, আসছি। না হলে লেট হবে গু। হিয়া মিমমিম করে বলল। আমার ভালো লাগে না একা একা। মায়ের সাথে কতক্ষণই কথা বলা যায়? শ্রাবণ হেসে বলল। একটা বাচ্চা এনে দিলে মন্দ হবে না। সারাদিন ওকে নিয়েই থাকতে পারবে গি। হিয়া তালে তালে বলল। ভালোই হবে। কিন্তু কোথায় থেকে এনে দিবেন? কেন তুমি দিবে আমায় গু? হিয়া হেসে চাদর দিয়ে মুখ ঢেকে বলল। ইস সরুন, একটু লজ্জা নেই উ। শ্রাবণ উঠে বসে বলল। লজ্জা থাকলে বাবা হতে পারব না গি। দুপুরে অফিসে লাঞ্চের সময় শ্রাবণ কেবিনেই বসেছিল। তৌকির চৌধুরী দুটো কফি মগ নিয়ে ঢুকলেন। একটা শ্রাবণের দিকে দিল, আরেকটা নিজে খাল। তৌকির চৌধুরী বসে বললেন। শ্রাবণ, একটা সিরিয়াস বিষয়ে কথা ছিল। কাব্যকে নিয়ে। যেহেতু তুমিও ওর বড় ভাই, গার্ডিয়ানও, সেহেতু তোমাকেও জানানো দরকার। আমি একা একা কোনো সিদ্ধান্ত নিতে চাইছি না গি। শ্রাবণ কফিতে চুমুক দিকে ঠান্ডা গলায় বলল। হ্যাঁ, বলো। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন।